ইউএসের পক্ষ থেকে আমি মিশুক সেলিম আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা বিশেষ করে ফরেক্স ক্লাব ইউএসের পক্ষ থেকে ফরেন কারেন্সি কয়েকটি পেয়ার সম্পর্কে আপডেট দেওয়ার চেষ্টা করি, বিশেষ করে ইউরো ইউএসডি, অস্ট্রেলিয়ান ইউএসডি এবং নিউজিল্যান্ড ইউএসডি। প্রতি ভিডিওতেই আমরা একটু একটু করে আলাপ করি কারেন্সি পেয়ার কেন মুভ করে, কিভাবে মুভ করে। তার রিজনটা হচ্ছে এরকম, অনেক নিউ ট্রেডার্স আছে বিশেষ করে আমাদের কমিউনিটির মধ্যে, তারা শিক্ষামূলক ভিডিও চায় এবং বুঝবার চেষ্টা করে আসলে কী হচ্ছে। যে কোনো কারেন্সি পেয়ার মুভমেন্ট নির্ভর করে তিনটা বিশেষ কারণে। প্রথমত হচ্ছে ফান্ডামেন্টাল, যে কোনো দেশের অর্থমন্ত্রী, প্রেসিডেন্ট, শুল্ক নীতি, এই সকল বিষয়ের উপরে ভিত্তি করে কারেন্সি পেয়ার মুভমেন্ট করে থাকে। কারেন্সি পেয়ার মুভমেন্ট করার অর্থটাই হচ্ছে একটা কারেন্সির এগেনস্টে আরেকটা কারেন্সির মূল্য, যাকে আমরা বলি ধরুন মুদ্রাস্ফীতি অথবা ধরুন রেট বাড়া অথবা কমা। তারপরে ইস্যুটা আসতেছে টেকনিক্যাল। এখন টেকনিক্যাল কারণেও কারেন্সি আপ ডাউন করে থাকে এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে সেন্টিমেন্টাল, যার মধ্যে রিউমার উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। পাবলিক সেন্টিমেন্ট না, এখানে ট্রেডার্সদের সেন্টিমেন্ট। ইন ডিটেলস আমরা পরবর্তীতে ব্যাখ্যা করব। প্রতি ভিডিওতেই আমরা যখন উইকলি আপডেট দিয়ে থাকি কিছু না কিছু বিষয়ে একটু জানাবার চেষ্টা করব। প্রথমতই আসি ইউরো ইউএসডি নিয়ে। ইউরো ইউএসডির ডেইলি চার্টে যা বলছিলাম বা বরাবরই বলে থাকি, কারেন্সি পেয়ার মুভমেন্ট করে। ধরুন আপনি একটা বেসবল ছুঁড়ে মারছেন, আপনি এখানে দাঁড়িয়ে একটি বেসবল যখন ছুঁড়ে মারবেন, বেসবলটি এইভাবে ধীরে 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 মারের সঙ্গে মিশে যায়। কারেন্সি পেয়ারের মুভমেন্টও ঠিক এভাবেই হয়। আপনি যদি উপযুক্ত জায়গায় বাই এবং সেল করতে পারেন, আপনার ডেফিনেট প্রফিট করবেন। আপনার ইমোশনকে কন্ট্রোল করতে হবে, আপনার মানি ম্যানেজমেন্টকে সম্পর্কে জানতে হবে। এটা যেমন বললাম ধীরে ধীরে নিচের দিকে নেমে যাবে, ঠিক অপোজিট যখন কারেন্সি পেয়ার উপরের দিকে আসতে থাকে, ঠিক অপোজিট চিন্তা করেন, অপোজিট ওয়েতে। যেমন ইউরো ইউএসডির ডেইলি চার্টে যেমনটা দেখা যাচ্ছে, একটু একটু রেস্ট নিয়ে ধীরে ধীরে উপরে উঠে আসছে। তো এখনও মূলত আবার একটা বিগ রেস্টের সময় হয়ে আসছে ডেইলি চার্ট দেখে আমি যেটা ভাবছি। যাই হোক, কেন কিভাবে, আমি একেবারে প্রথম ভিডিওতে বলেছিলাম, বিশেষ করে যখন ওর প্রাইস 107.24 ছিল সম্ভবত, আমরা প্রথম ভিডিও বের করে এবং ওর ডেট এবং সময় উল্লেখ করে আপনারা দেখতে পারেন যে এই কারেন্সি পেয়ার ধীরে ধীরে 1.13, 14, 15 পর্যন্ত চলে আসবে, হুইচ ইজ গত 3 সপ্তাহ বা 4 সপ্তাহ আগের কথা, হুইচ ইজ 14 বা 15.74 পর্যন্ত এসেছিল। আর আপনি যদি এই মুভমেন্টটা বুঝতে পারেন যে এটা কি উপরে যাবে অথবা নিচে যাবে, তাহলে আপনার মানি মেক করতে একটু ইজিয়ার হবে। এখন আমরা ফোরকাস্টে চলে আসি সরাসরি। ওভারকামিং মান্থসগুলোতে ইউরো ইউএসডি যেমন 7 থেকে 15-এ আসলো,
কামিং মান্থগুলোতে আপনার খুব সহজেই 1.22 which is 1.22 এরকম একটা জায়গায় খুব সহজেই চলে আসবে। আপনি যখন 100 মিটার দৌড় দিবেন অথবা 500 মিটার দৌড় দিবেন অথবা 1000 মিটার দৌড় দিবেন, আপনি এক নাগারে একই সময় যেতে পারবেন না। আপনাকে একটু বিশ্রাম নিতে হবে, বিশ্রাম নিলে আপনি হয়তো যেতে পারবেন। ঠিক ধরুন যারা অনেক খেতে পছন্দ করেন তারাও একসঙ্গে খেতে পারবেন না, দৌড়াতে পছন্দ করেন একসঙ্গে করতে পারবেন না, কারণ তার একটা বিশ্রাম প্রয়োজন আছে। এই কারেন্সি মার্কেটে আমি বাংলায় সুবিধার্থে বোঝানোর জন্য আমি যে বিষয়টা বলি, ওর একটু বিশ্রাম প্রয়োজন হয়। কিসের বিশ্রাম? ধরুন এটাকেই উদাহরণ হিসেবে ধরি, সে টার্গেট নিয়েছে, উপরে উঠবে, সে একটু বিশ্রাম করেছে, উপরে উঠবে, এখানে একটু বিশ্রাম করেছে, উপরে উঠবে, একটু ভালো বিশ্রাম করেছে, উপরে উঠবে, বিশ্রাম নিয়েছে। তাকে বিশ্রাম নিতেই হবে, তার গতিপথে তাকে বিশ্রাম নিতে হবে, আনলেস যদি গতিপথ চেঞ্জ না করে। এখন কী করে বুঝবো গতিপথ চেঞ্জ করলো কি করলো না? অনেকগুলো রিজন আছে। ধরুন শর্ট টাইম গতিপথ চেঞ্জ করতে পারে, তার মধ্যে এটাকে একটু যদি বড় করে ধরি, ধরুন 4 ঘন্টায় আসি, এই 4 ঘন্টায় আসার পরে কি বিষয়, এখানে একটা বিষয় খেয়াল করছি যে আপনারা যারা নিয়মিত ট্রেড করেন তাদেরকে বলছি, তারা নিশ্চয়ই জানেন এটা একটা হেড যদি ধরেন, এটাকে যদি একটা শোল্ডার ধরেন, এটাকে একটা শোল্ডার ধরেন, তাহলে এটা একটা হেড অ্যান্ড শোল্ডার ফরম্যাট। ক্যান্ডেলস্টিকের যেমন ভিন্ন ভিন্ন ফরম্যাট আছে, ঠিক পুরো চার্টেরও ফরম্যাট আছে। এটাকে হেড অ্যান্ড শোল্ডার থেকে এটা হচ্ছে মাথা, দুই পাশে দুই কাঁধ, বাম কাঁধ ডান কাঁধ। এই অবস্থায় সাধারণত যে পরিস্থিতি তৈরি হয়, এটা আবার ইনভার্টেড হতে পারে, এটা অপোজিট সাইডে হতে পারে। ধরুন আমরা এই হেড অ্যান্ড শোল্ডারের কথাই বলছি, সেই অবস্থায় যে কাহিনীটা হয় সেটা হলো এই যে নেকলাইন পর্যন্ত আসে, নেকলাইন পর্যন্ত যে দূরত্বটা, এখান থেকে এখানে যে দূরত্বটা, ঠিক এখান থেকে এই দূরত্ব পর্যন্ত নেমে আসবে যদি এই লাইনটা ব্রেক করে। হচ্ছে আসলে ব্রেক করার পরেও একটা গুড অপরচুনিটি দিয়েছে, সেলিং অপরচুনিটি, কারণ এটা হচ্ছে আই ওয়াজ ওয়েটিং ফর বেটার প্রাইস। এখন এই বেটার প্রাইসটা কোথায়, কিভাবে, কি, এটা বুঝতে পারাটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। এখানে যদি বেটার প্রাইস আপনি মনে করেন এখানে স্টপ লস দিয়ে, তাহলে আপনি একটু প্রফিট করেছেন। আবার অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি মনে করেন যে আপনি এখান থেকে সেল করে বসবেন, উচিত আমি পক্ষপাতী না, এই কারণে পক্ষপাতী না যে কারেন্সি পেয়ারে কখনোই আপনি প্রাইস খুঁজতে যাবেন না। আপনি প্রাইস আপনার কাছে ধরা দেবে। কীভাবে ধরা দেবে? আপনি যদি চিন্তা করেন যে না চলে গেল, নিচে চলে গেল, আপনি ইমোশন কন্ট্রোল না করতে পারেন, তাহলে আপনি এখান থেকে সেল করবেন। সেল করার পরে যে সেনাইটা দাঁড়াবে ও উপরে চলে যাবে। এই যে উপরে চলে যাওয়া, এখানে একটা বিস্তর লস, এই লসটা আপনি মেনে নিতে পারবেন না মেনে নিতে পারে কী হবে, আপনাকে এখান থেকে আপনি আউট হয়ে যাবেন। যেমন এখানে এই লসটা আপনি যদি এখান থেকে শর্ট করতেন, তাহলে এই লসটা আপনি মেনে নিতে পারতেন না, এখান থেকে আপনি আউট। সো আমি অলওয়েজ মনে করি লেট প্রাইস কাম টু ইউ। কীভাবে? আপনি ওয়েট করছেন, সুযোগের একটা অপেক্ষায় আছেন, আপনি ওয়েট করছেন। আমাদের ধারণা যদি সঠিক হয়ে থাকে যে আমরা, বাই দ্য ওয়ে আমি কি বললাম যে ধীরে ধীরে 1.22 বা ইভেনচুয়ালি 1.30 চলে যাবে, এটা আমার ফোরকাস্ট। এখন এই যে বিশ্রাম নিতে যে সে কত দূর নিচে আসবে, তাকে একটা গুড বিশ্রাম নিতে হবে। গুড বিশ্রাম যদি নিতে হয়, তাহলে এখান থেকে আপনি লুকিং অ্যাট 1350, 13, ইভেন আপ টু 14, ইভেন আপ টু 1422 এরকম একটা জায়গায়, অথবা যে কোনো কারেকশনের একটা জায়গায় আপনি যদি শর্ট করেন, তাহলে ও আসার সম্ভাবনা আছে।
খুব পসিবিলিটি হচ্ছে 1.1110, which is 1.11 ধরে নেয়, 1.11 হিসেবে সুবিধাতে এখানে অথবা তার কাছাকাছি। তারপরে আপনি এখান থেকে শর্টিং অপরচুনিটি লং করবার অপরচুনিটি খুঁজেন। কিন্তু এই যে শর্ট টাইম বা মিডিয়াম টার্ম যে নিচে আসাটা, এখানে আপনাকে ট্রেড করতে হবে, মানে ট্রেড করতে পারেন। আমি ব্যক্তিগতভাবে কয়েকটা রুল ফলো করি, সে বিষয়ে আমরা একটু পরে আসছি। প্রথমে আসছি যে কোথায় আমরা শর্টটা করব, এটার আরেকটু ডিটেলস আলোচনা। এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় আমি শর্ট করতে চাচ্ছি না। আমি আজকে সানডে মে 4 আরেকটু বেটার প্রাইস পাবো। বেটার প্রাইস বলতে আমার কাছে এরিয়াটা হচ্ছে এরকম একটা এরিয়া, এই এরিয়াটার মধ্যে বেটার প্রাইস পাবো, ওখান থেকে আমি শর্ট করব। আমি শর্ট করে একটা গুড অ্যামাউন্ট অফ প্রফিট নিতে চাই, হুইচ ইজ 11, ধরুন আরেকটা দিক 1141। তাহলে এই অবস্থাটা এখন আপনি এখান থেকে যদি শর্ট করেন, হুইচ ইজ আসার সম্ভাবনা আছে, কিন্তু আপনি যখন এটাকে রিট্রেস করে আমার এই বৃত্তের কাছাকাছি আসবে, আমার যখন শর্টিংয়ের সময় হবে, তখন আপনার লস নেওয়ার আপনি তখন হতাশ করতে থাকবেন। এটা হচ্ছে 1 নম্বর সিনারিও এবং ইউরোজির সিনারিও। এবার যদি আমি ডেইলি চার্টের দিকে আসি, আমার টার্গেট হচ্ছে কি 1110, 1.1110 এখানে একটা আপনাকে গুরুত্বপূর্ণ একটা সাইন দিতে হবে, আপনাকে একটা সাইন দিবে যে আপনি কখন উপরে যাবেন। এখানে হয় ঘুরিঘুষি করতে থাকবে, অথবা একটা বুলিশ এঙ্গেলফিন দিবে। বাই দ্য ওয়ে, এঙ্গেলফিনটা হচ্ছে এরকম যে আপনাকে, এঙ্গেলফিন মানে হচ্ছে গিলে ফেলা বাংলায়। আপনার এখানে একটা ক্যান্ডেল আছে, পরের ক্যান্ডেলটা বিগার হবে। এই পরের ক্যান্ডেলের এই পাশটাতে যখন আপনি দাঁড়াবেন, ওই ছোট ক্যান্ডেলটাকে দেখা যাবে না, মনে হবে যে এই বড় ক্যান্ডেলটা ছোট ক্যান্ডেলটাকে গিলে ফেলছে। তো এই বুলিশ এঙ্গেলফিন যখন হয়, সাধারণত মানুষ দুইটা কাজ করে। আমি ব্যক্তিগতভাবে সাধারণত যে কাজটা করি, এটা আমি করি না। সেটা হচ্ছে ধরুন, আচ্ছা এটা মুছে নেই, তাহলে আরেকটু সুবিধা হবে। ধরুন এই বুলিশ এঙ্গেলফিনে মানুষ এখান থেকে লং করে বসে, আমি সেটা করতে চাই না, সাধারণত করি না। বুলিশ এঙ্গেলফিন হওয়ার পরে সেই এঙ্গেলফিনের প্রায় 33 to 50% যখন সে রিট্রেস করে, ওই সকল জায়গা থেকে আমি লং করার চেষ্টা করি। ঠিক অপোজিট, যখন বেয়ারিশ এঙ্গেলফিন হয়, সেই বেয়ারিশ এঙ্গেলফিনের রাইট ওয়েতে শর্ট না করে যদি একটু ওয়েট করি, লেটস সে 33% বা 30% থেকে 50% এই একটা অবস্থায়, তখন আপনি শর্ট করাটা ভালো। যেমন এটা ধরুন, এটাকে নেমে আসলো 33% ঘুরেছে, হঠাৎ করে এখানে একটা বুলিশ এঙ্গেলফিন হয়ে গেছে। বুলিশ এঙ্গেলফিন হলে এখান থেকে আমি বাই করতে চাই না, আমি ওয়েট প্রাইস কাম টু ইউ অ্যান্ড দেন গোজ আপ, এরকম একটা সিনারিওতে আমি লং করতে চাই। বাট রিমেম্বার, এই কারেন্সি পেয়ার ইজ গোয়িং টু 1.22 ভেরি সুন বলতে নেক্সট উইক না, লেটস সে মান্থ 2। আর এর মধ্যে আমরা এই শর্টার টাইম বলবো না, এটা হচ্ছে মিডিয়াম টার্ম আমরা থিঙ্ক করতে পারি যে এটা নিচে যাবে, এই সকল জায়গায় আমরা বাইং করার চেষ্টা করব। এখন এই যে লং মুভ, এই মুভমেন্টের মধ্যে শর্ট করে একটু বেটার প্রাইস, অলওয়েজ বেটার প্রাইসে শর্ট করে আমরা কিছু মানি মেক করতে পারি। আর আমার থিওরিটা হচ্ছে ভেরি সিম্পল। আমি যে সাধারণত যে কাজটা করি, বা আমরা ফরেস্ট ক্লাব ইউএসএ পক্ষ থেকে যে কাজটা করি, খুব সিম্পল কাজটা করি। প্রথমত আমরা দেখবার চেষ্টা করি হলো, ধরুন রাখেন, এটার মধ্যে নেই, প্রথমত দেখবার চেষ্টা করি এই একটা চার্ট ওপেন হলো, যে কোনো টাইম ফ্রেম, ধরুন এটা 4 ঘন্টার টাইম ফ্রেম, 3 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা হতে পারে,
ওই অবস্থান থেকে আপনি চিন্তা করেন। এটা আমি 4 ঘন্টায় চিন্তা করতেছি। প্রথম কাজ হচ্ছে এই কারেন্সি পেয়ারের ক্যান্ডেলস্টিকটা চার্ট আমি নিয়ে আসলাম একটা রিজনেবল ডিস্টেন্সে। আমি দেখবার চেষ্টা করি এই কারেন্সি পেয়ারের যে শুরুটা, এখানে একটা জায়গা রাখবো, এখানে এই জায়গাটুকু রাখবো। শুরুটা কোথা থেকে হয়েছে, এই কণার না এই কণার, দুইটা কণার, এর কোন কণার থেকে শুরু হয়েছে, এই কণার না এই কণার? লোয়ার লেফট কর্নার থেকে যখন শুরু হবে আমি ধরেই নিই এই কারেন্সি পেয়ার হলো বুলিশ। এটা ধরেই নেই বুলিশ, কারণ এখান থেকে শুরু হয়েছে এটা বুলিশ সিনারি, আর এখান থেকে শুরু হলে এটা বিয়ারিশ সিনারি। আচ্ছা, যখন ধরে নিলাম বুলিশ, তাহলে কি বুলিশ মানে কি আমি স্রোতের পক্ষেই থাকবো, আমি সবসময় লং থাকবো, সবসময় লং থাকবো। তার মানে সবসময় যদি লং থাকতে হয়, যতবার সে নিচে আসবে ততবার বাই করবো, যতবার নিচে আসবে ততবার বাই করবো। এখন আসছে, এখানেও বাই করবো, রাইট? এটা তো স্বাভাবিক। কিন্তু না, এখন দেখেন এখানে একটু লঙ্গার টাইম ফ্রেমে দেখেন, এখানে ও একটু মাথা নত করে আসছে, ও একটা কারেকশনের ভঙ্গিতে আসছে। এই ক্যান্ডেল স্টিকটা, ডেইলি ক্যান্ডেল স্টিকটা যেটা, এটা হ্যামারের মতো মনে হচ্ছে। এই 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 ক্যান্ডেল স্টিকটা পরপর 3 দিন হয়ে যাওয়া এবং ও কারেকশন করা, এটাকে মনে হচ্ছে একটা ডিপার কারেকশন প্রয়োজন। সুতরাং এখানে এসে একটু বিকেয়ারফুল থাকতে হবে। তো যাই হোক, ভালো থাকবেন। পরবর্তীতে আরও বলবার চেষ্টা করব। আজকে আর অস্ট্রেলিয়ান ইউএসডি, নিউজিল্যান্ড ইউএসডি বলবার সুযোগ হলো না, যদিও সাধারণত ইউরো ইউএসডি, অস্ট্রেলিয়ান ইউএসডি, নিউজিল্যান্ড ইউএসডি এগুলো প্যারালাল যায়, কিন্তু লেটলি বিশেষ করে ফান্ডামেন্টাল কারণগুলোতে ওরা প্যারালাল যাচ্ছে না, যাদের প্যারালাল যাওয়ার কথা। তো টেকনিক্যালটাও তো অতটা মানছে না, বিশেষ করে ফান্ডামেন্টাল। সকালে উঠে যখন আপনি শুনবেন চায়নাকে টেরিফ দেওয়া হয়েছে 245% অথবা 150%, অথবা আরেকজনকে দেওয়া হয়েছে 16%, আরেকজনকে 20%, অথবা পরের দিন শুনছেন যে নো, আমি আমার মাইন্ড চেঞ্জ করেছি। এই সকল কারণে কারেন্সি মার্কেট তালমাতাল অবস্থা। ইভেন আপনার স্টক মার্কেটও তালমাতাল অবস্থা। স্টক মার্কেটের ধরুন টেসলার প্রাইস পড়ে যাচ্ছে, আবার টেসলার প্রাইস উঠে যাচ্ছে। কিছু স্টক আছে যে আমরা পরবর্তীতে স্টক নিয়ে আলাপ করবো, যেমন এই যেমন একটা স্টকের খুব কম দামে একটা স্টকের কথা বলছি, এডিট। এই এডিটের আমার বাই দ্য ওয়ে, আমরা দেখেন একটু ভালো করে খেয়াল করে দেখবেন যে আমার একটা পূর্ববর্তী ছিল, মনে হয় যেন এই আমার দাগের উপরে নির্ভর করেই সে আপ ডাউন করছে। এটা অনেক আগের, আমার স্টপ লস এখানে ছিল, বা বাইং এখানে করতে পারিনি, বা এই সকল জায়গায় করেছি 1.13 বা 14 থেকে শুরু করে 40 পর্যন্ত, বা আমি এক্সপেক্ট করতেছি এটা ধীরে ধীরে এখানে কোন পর্যন্ত যাবে। আশা করছি মোটামুটি একটা ভালো রিজনেবল প্রাইসে যাবে, $6। সো আপনার যদি $1.64 $6 হয়, ইজ লট অফ মানি। বাট আমি বলছি না এটাকে বাই করেন, এটা বাইং এবং সেলিং রিকমেন্ডেশন নয়। বাট আমি এটার এই এডিটে লং আছি, আমি আরও টেসলাতে লং অবস্থায় আছি। পরবর্তীতে স্টক নিয়েও আলোচনা করব। বা টেকনিক্যাল বিষয়টা বোথ সেম, ফান্ডামেন্টালের অনেকটাই সেম, বাট সেন্টিমেন্ট টু সেন্টিমেন্টই। তো সেই হিসাবে যদিও একটা আরেকটার পরিপূরক নয়, তারপরও শেয়ার হচ্ছে কোনো কোম্পানির শেয়ার। কারেন্সি মার্কেটটা হচ্ছে যে আপনি পুরো দেশের যে কারেন্সি, সেই কারেন্সি দিয়ে কারেন্সি কেনা বা বেচা। বিশেষ করে আপনারা যখন গুলিস্তানে যান বা বিভিন্ন এয়ারপোর্টে যান, তখন দেখা যায় যে কারেন্সি দিয়ে কারেন্সি বেচার মধ্যে 2 ধরনের প্রফিট জড়িত। প্রথম প্রফিট জড়িত হচ্ছে যখন আপনি এক্সচেঞ্জ করতে যাবেন, ও একটা এক্সচেঞ্জ রেট নেবে একটা। আর একটা বিষয় হচ্ছে যে ওর দাম বেড়ে যাওয়া মানে অর্থ এই নয় যে মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়া বা কমে যাওয়া। দাম বেড়ে যাওয়া বলতে, যেমন আমরা $1 দিয়ে কিছুদিন আগেও আমরা 110 টাকায় পেতাম, আর এখন $1 দিয়ে আমরা 125 টাকা পাচ্ছি। তার মানে কি ডলার স্ট্রঙ্গার, এবং অথবা
বাংলা টাকা দুর্বল হওয়া। তো একটা দুর্বল হতে থাকলে ওঠানামা করে। আর বিশেষ করে যখন আমি বরাবরই বলি যে যদি আপনার দাঁড়িপাল্লার কথা চিন্তা করেন, যে অংশটা ভারী সেই অংশটাই তো নিচে নামবে। এখন প্রথম যদি ইউরো থাকে, অথবা যদি ইউরো থাকে আর পরে যদি ইউএসডি থাকে, এটা যদি দাঁড়িপাল্লা হয়ে থাকে, তাহলে এই অংশ যদি ভারী হয়, পাল্লাটা যদি ভারী হয়, এটা নিচের দিকে থাকবে আর ইউএসডিকে সে তুলে দিবে, কারণ এর ওজন এবং এর ভ্যালু, এর যে শক্তি অনেক বেশি ইউএসডিকে তুলে দেওয়ার জন্য। যেমন করে ধীরে 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 তুলে দিচ্ছে। কয়েকদিন আগে 2 মাস আগে ছিল 1.185 1.185, আর এখনই সেটার প্রাইস এসে গেছে কত 1.185 না, সরি 1.001 বা প্রায় 1.2 সেন্সের কাছাকাছি ছিল আসলে। হিসাবে সুবিধার্থে বলি 1.20 না 2 সেন্সের কাছাকাছি ছিল 2 মাস আগে, বা 2 বা 2.5 মাস আগে। এখন এটা একটা ইউরো কিনতে গেলে আপনাকে গুনতে হচ্ছে 1.14 ধরেন, 1.4। ইভেনচুয়ালি আপনাকে $1.22 থেকে শুরু করে পরের স্টেশন 22 সেন্স থেকে শুরু করে 130 লাগবে আমার মনে হয়। তো সেই হিসাবে বাইং ইজ এ good idea, but not now. You have to have good opportunity to buy it. Let price come to you. But always remember, ট্রেন্ডের দিকে থাকুন, ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। ভালো থাকবেন, আবার পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আসবো।